আমাদের বাড়িতে কাজ করা মহিলা। দীপা প্রায় বলতেন, ছোট সাহেব, আপনি এখন বড় হয়ে গেছেন, আমি আপনাকে অনেক কিছু শিখাতে চাই। তখন তার কথার মানে আমি পুরোপুরি বুঝতে পারতাম না। একদিন যখন সে আমার ঘরের মেঝে পরিষ্কার করছিল, হঠাৎ তার পা পিছলে গেল। আমি দ্রুত তাকে ধরে আমার বিছানায় বসালাম। তারপর সে আমাকে তার পায়ে মালিশ করতে বলল। যখন আমি তার পায়ে মালিশ করতে শুরু করলাম, দীপা নিচু স্বরে কিছু বলছিলেন। আমার হাত একটু কাঁপছিল আর আমি চেষ্টা করছিলাম ধীরে ধীরে তার পায়ে মালিশ করতে। কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছে আর গলায় কিছু আটকে আছে। দীপা হঠাৎ আমার হাত আলতো করে ধরে বললেন, তুমি তো এখন বড় হয়ে গেছো, কিছু বিষয় নিজে থেকেই শিখে নিতে হবে। তার কথায় আমি থেমে গেলাম, বুঝতে চেষ্টা করছিলাম সে আসলে কি বোঝাতে চাইছে। মনে হচ্ছিল যেন আমার সমস্ত চিন্তাভাবনার একটা ঘন কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। হঠাৎ দীপা আমার হাত ধরে নিজের কাঁধে রাখলেন। পরিবেশ তখন নিস্তব্ধ ছিল, কিন্তু আমার মনে ছিল হাজারো প্রশ্নের ঢেউ। আমাদের নিঃশ্বাসের শব্দ যেন ঘরের নীরবতাকে আরও তীব্র করছিল। কিছুক্ষণ পর দীপা বললেন, তোমাকে দেখলেই আমার মনে অদ্ভুত এক অনুভূতি হয়। তার এই কথাগুলো শুনে আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। কিছু বলার আগেই দীপা বললেন, ছোট সাহেব, গতকাল আমি স্ট্রবেরির কথা বলেছিলাম, মনে আছে তো? আমি তার জন্য আনা স্ট্রবেরির প্যাকেটটা বের করে দিলাম এবং জিজ্ঞেস করলাম, তোমার বেশি ব্যথা তো লাগেনি, ঠিক তো? কারণ তার পা পিছলে পড়ার পর সে অনেক ব্যথা পেয়েছিল। দীপা হেসে বললেন, ছোট সাহেব, যদি আপনি নিজে আমাকে স্ট্রবেরি খাওয়ান তাহলে ব্যথা পুরো সেরে যাবে। তার কথায় আমি একটু অবাক হলেও স্ট্রবেরি তার দিকে এগিয়ে দিলাম। সে হাসি মুখে বললেন, ছোট সাহেব, আপনি এত লাজুক কেন? আপনার প্রতি আমার একটা আলাদা অনুভূতি কাজ করে। বন্ধুরা, আজকের গল্পটা খুবই বিশেষ, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওতে একটা করে কমেন্ট করো। দীপাকে আমাদের বাড়িতে কাজ করতে আসা আজ 2 মাস হলো। তার বয়স আনুমানিক 34 হবে। তবে তার গঠিত চেহারা আর শান্ত স্বভাবের কারণে তাকে অনেক কম বয়সী মনে হয়। ফর্সা গায়ের রং, বড় চোখ আর মুখে এক চিলতে হাসি, সব মিলিয়ে তার মধ্যে ছিল অদ্ভুত এক আকর্ষণ। দীপা যখন কাজ করতে আসতেন, বাড়ির পরিবেশ এক ধরনের উজ্জীবন ফিরে আসত। মা সব সময় তার প্রশংসা করতেন এবং বলতেন, দীপা যেমন পরিশ্রমী তেমনি বিশ্বাসযোগ্য, এমন মহিলা খুব কম দেখা যায়। সত্যি বলতে, দীপা আসার পর থেকে মা বাড়ির কাজ নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন। দীপা বাড়ির প্রতিটি কোণ এমনভাবে গুছিয়ে রাখতেন যেন মনে হতো তিনি নিজের বাড়ি পরিষ্কার করছেন। সেপ্টেম্বরের শুরুতে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছিল। মা ঠিক করলেন দুর্গাপুজোর আগে পুরো বাড়ি ঝকঝকে করবেন। মা বাবা দুজনেই চাকরি করেন, তাই বাড়ির বেশিরভাগ দায়িত্ব আমার উপর এসে পড়ে। তবে মায়ের আসল ভরসা ছিল দীপার উপর। তিনি তার দক্ষতায় মনোযোগ দিয়ে খুব দ্রুত সবার মন জয় করে নিয়েছিলেন। একদিন দীপাকে একটা উপহার দেওয়ার পরিকল্পনা করলাম। পকেট মানি থেকে 1000 টাকা আলাদা করে তার জন্য একটা সুন্দর শাড়ি কিনলাম। কারণ দীপা সাধারণত পুরনো কাপড় পরে কাজ করতেন। সেদিন তাকে সেই উপহারটি দিতে আমি খুব উৎসাহিত ছিলাম। বাড়ি ফিরে কিচেনে গিয়ে তাকে পেলাম। তার পেছন থেকে চোখ বন্ধ করে বললাম, দেখো আমি তোমার জন্য কি এনেছি। উপহারটি দেখে দীপা আবেগে কেঁদে উঠলেন। সে বলল, তোমরা সবাই আমাকে পরিবারের একজন সদস্যের মতো মনে করো। এই বাড়িতে তুমি আমার সবচেয়ে প্রিয়। এমন বলে সে আমাকে কাছে টেনে নিল। সেই মুহূর্ত মনে হয়েছিল যেন সে আমাকে নিজের সন্তান ভেবে জড়িয়ে ধরছে। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি দীপার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। উপহার দেওয়ার সময় আমি তাকে বলেছিলাম, এখন থেকেই পুরনো কাপড়গুলো বাদ দিয়ে আমার দেওয়া শাড়ি পরে এসো। তুমি কাজের মানুষ হলেও পরিচ্ছন্ন দেখলে ভালো লাগে। আমি এ কথাগুলো সহজভাবেই বলেছিলাম, তবে এর প্রভাব তার উপর কিভাবে পড়বে তা ভাবিনি। যাই হোক, সেদিন উপহার পেয়ে সে খুব খুশি হয়েছিল। তার সে আনন্দিত মুখ দেখে আমিও বেশ খুশি হয়েছিলাম। কিন্তু এরপর 23 দিন দীপা কাজে আসেনি। মা বারবার তাকে ফোন করছিলেন, কিন্তু ফোন ধরছিল না। এতে আমাদের মনে শঙ্কা জাগল। মা বললেন, দীপা এমনভাবে কাজ ছেড়ে যেতে পারে না। এখনও তার মাসের বেতন বাকি, হয়তো তার শরীর খারাপ হয়েছে। 3 দিন অপেক্ষা করার পর মা সিদ্ধান্ত নিলেন দীপার বাড়িতে যাবেন। মা যখন রওনা হতে যাচ্ছিলেন, ঠিক তখনই দীপা আমাদের বাড়িতে এল। এসেই সে লাল শাড়ি পরেছিল, যা আমি তাকে উপহার দিয়েছিলাম। শাড়িটা তার গায়ে বেশ মানিয়ে গিয়েছিল। আমি তাকিয়েছিলাম তার দিকে। মা তার কাছে জানতে চাইলেন, তুমি কয়েকদিন কাজে আসেনি কেন? দীপা বলল,
গত দুদিন ধরে ঝড় ছিল, শরীর এতটাই খারাপ ছিল যে বিছানা থেকে ওঠারও ইচ্ছে করছিল না। আপনাদের জানালে চিন্তা করবেন বলে কিছু জানাইনি, আর ফোনও ধরিনি, এই জন্য আপনাদের অসুবিধার জন্য আমি দুঃখিত। মা বললেন, এখন তুমি কাজে ফিরে এসেছ, তাই ঠিক আছে, তবে ভবিষ্যতে এমন কিছু হলে অন্তত জানিয়ে যাবে, না হলে তোমার মেয়েকে এসে কাজ করতে বলবে। আমি খুব ব্যস্ত থাকি, বারবার ডেকে বলার সময় পাই না। মা যেমন তার কাজের প্রশংসা করতেন, তেমনি শৃঙ্খলার ব্যাপারেও কঠোর ছিলেন। তাই মা দীপাকে তার অনিয়মের জন্য সতর্ক করলেন। দীপা মাথা নিচু করে মায়ের কথা শুনল এবং কোনো কথা না বলে কাজে লেগে গেল। 12 ঘন্টার মধ্যে সে আমার এবং মায়ের জন্য টিফিন বানিয়ে দিল। সেদিন আমি কলেজে যাচ্ছিলাম না, কারণ প্রজেক্টের কাজ শেষ হয়নি। ক্লাসে গেলে স্যারের বকুনি খাওয়ার ভয় ছিল, তাই ঠিক করলাম বাড়িতে থেকেই প্রজেক্ট শেষ করব। মা এবং বাবা অফিসে চলে যাওয়ার পর আমি নিজের রুমে বসে প্রজেক্টের কাজ শুরু করলাম। দীপা সেদিন আমার ঘরের ঝাড়ু দিতে আমাকে ঘরে বসে থাকতে দেখে সে বলল, তুমি আজ কলেজে যাচ্ছ না ছোট সাহেব? আমি বললাম, না, আজ কলেজ বন্ধ। আমার উত্তর শুনে দীপা আবার কাজে মন দিল। ঝাড়ু দিতে দিতে যখন সে আমার বিছানার কাছে তখন হঠাৎ তার কন্যাটি সরে গেল। আমার চোখ সেদিকে গিয়েছিল, তবে সে তাড়াতাড়ি সেটি ঠিক করে নিল। আমি কয়েকবার চোখ সরিয়ে নিলাম। শেষমেশ খানিকটা রাগ দেখিয়ে বললাম, দীপা, কাজ একটু সঠিকভাবে করো, খেয়াল রাখো। আমার কথা শুনে সে বলল, ছোট সাহেব, আমি তো ঠিকমতোই কাজ করছিলাম, হঠাৎ অন্যটা আটকে গিয়েছিল, সরাতে গিয়ে এমন হলো। আপনার দেওয়া শাড়িটা যত্ন নিয়ে রাখতে চাই, টান পড়লে খারাপ হতে পারে। তার কথায় বুঝলাম সে উপহারের শাড়িটা খুব যত্ন সহকারে দেখছে। এটি দেখে আমার ভালো লাগলো। তখন আমি পড়াশোনার সাময়িকভাবে বন্ধ রেখে তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম। যত্ন সহকারে তার আটকে থাকা ওড়নাটি ঠিক করে দিলাম। আমি নিচে বসেছিলাম আর দীপা আমার সামনে দাঁড়িয়ে ওড়না ঠিক করছিল। তার এমনভাবে সামনে দাঁড়ানোতে আমার মন কিছুটা অন্যরকম ভাবনা চলে যাচ্ছিল, তবে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। মনে হলো এমন ভাবনা মগ্ন হওয়া আমার জন্য সঠিক নয়। আমি চোখ নিচু করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম এবং পড়াশোনায় মন দিলাম। দীপার চোখে একরকম হাসি ছিল। সে আস্তে আস্তে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ আগে যা ঘটেছিল সেটা সেখানেই রেখে আবার পড়াশোনায় মনোযোগ দিলাম। তার অনুমান আসলেই সঠিক ছিল। প্রীতমের সঙ্গে কলেজে নানা উল্টোপাল্টা কথাবার্তা হয়েছিল এবং বাড়ি ফিরে দীপাকে সাজগোজ করা অবস্থায় দেখে আমার নজর বারবার তার দিকে চলে যাচ্ছিল। নিজের মনেই বুঝতে পারছিলাম এসব ভাবার বয়স এখনো হয়নি, কিন্তু দীপা আমার প্রতি খুবই উন্মুক্তভাবে আচরণ করছিল। তখন সে কথা থামাচ্ছিল না, তাই বললাম, আমি ঠিক আছি, এবং তাকে বাইরে যেতে বললাম। তারপর কিছুক্ষণ একা বসে গান শুনে মন শান্ত করার চেষ্টা করলাম। এইভাবে কয়েকদিন কেটে গেল। কলেজে প্রীতমের সঙ্গে কথাও হয়নি, তবে সে নিজে থেকেই মাফ চাইতে লাগল। আমি রাগ কমিয়ে দিলাম, কারণ পুরনো সব ভুলে যেতে ইচ্ছে করছিল। সেদিন কলেজে 2টা লেকচার ছিল, তাই আমাদের ছুটি তাড়াতাড়ি হয়ে গেল। করণ বলল, আজ টিফিন আনতে ভুলে গেছি, তোর বাড়ির খাবার দারুণ লাগে, আমাকে একটু দিস না। সেদিন আমি টিফিন আনতে ভুলে গিয়েছিলাম, তাই বললাম আমিও টিফিন আনিনি, কিন্তু করণ বলল, তুই এখনো রেগে আছিস তাই খাবার দিচ্ছিস না। আমার বাড়ির খাবারের জন্য সে ব্যাকুল হয়ে উঠল, তাই তাকে নিয়ে বাড়ি ফেললাম। বাড়িতে ঢুকতেই দীপা আমাদের জন্য 1 গ্লাস করে পানি নিয়ে এল। তখন খেয়াল করলাম প্রীতম অন্যভাবে তাকে দেখছে, আর দীপার চোখেও কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল তার প্রতি। এসব দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। প্রীতমের পায়ে পা চাপিয়ে দিলাম যাতে তার মনোযোগ সরে যায়। এরপর দীপাকে বললাম, আমাদের জন্য খাবারের প্লেট রেডি করে দাও। খাওয়ার পর প্রীতম দীপার রান্নার খুব প্রশংসা করতে লাগল এবং তার সঙ্গে হাত মেলাল। তার এই আচরণ আমার ভালো লাগেনি, কারণ জানতাম প্রীতমের স্বভাব কেমন। তাই তাকে দীপার কাছ থেকে দূরে রাখার জন্য নিজের ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকতেই প্রীতম বলল, কুনাল, হয়তো আমার কথায় তুই কিছুটা অস্বস্তিতে আছিস, কিন্তু তোর দীপা তোকে খুব গুরুত্ব দিচ্ছে, বুঝতে পারছিস। এই বলে সে আমাকে নিয়ে মজা করতে শুরু করল। আমি ওর কথায় হেসে এড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে গেল। দুপুরে দীপা আমার ঘরে ফ্লোর পরিষ্কার করতে এল। আমি বিছানার ধারে বসেছিলাম। যখন সে বিছানার কাছে মুছতে এল তখন হঠাৎ ধাক্কা লাগল। আমি সেদিকে না তাকিয়ে অবজ্ঞা করলাম, কিন্তু দিন দিন লক্ষ্য করলাম দীপার আচরণে কিছুটা পরিবর্তন আসছে।
সে আমার আশেপাশে থাকার চেষ্টা করছিল, যা স্বাভাবিক মনে হচ্ছিল না। এরপর কিছুদিন এইভাবেই কেটে গেল। মা বাবা প্রতিদিন সকালে অফিসে বেরিয়ে যেতেন, আর আমি কলেজে যেতাম। একদিন কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আলমারি থেকে শার্ট খুঁজছিলাম। ঠিক তখনই দীপা টিফিন নিয়ে ঘরে এল। সে আমার ব্যাগে টিফিন রেখে দিল এবং আলমারির পাশে দাঁড়িয়ে শার্ট খুঁজে বের করে নিজের হাতে এগিয়ে দিল। শার্ট বদলানো পর্যন্ত সে ঘরেই দাঁড়িয়েছিল, এমনকি আমার পোশাকের বোতাম লাগাতেও শুরু করল। আমি বারবার তাকে দূরে সরানোর চেষ্টা করছিলাম। শিসমিশ বলেই ফেললাম, আমার কাছ থেকে দূরে থাকো। আমার একটু লজ্জা লাগছে। সে হেসে বলল, ছোট সাহেব, আপনার এই বয়সে লজ্জা পেতে নেই। তার ইঙ্গিত তখন বোঝার মতো বুদ্ধি ছিল না। এরপর সে বলল, সেদিন আপনার যে বন্ধু এসেছিলেন তাদের কাছ থেকে কিছু শেখা উচিত। আমি মৃদু হেসে মাথা নেড়ে এড়িয়ে গেলাম। তার পরামর্শ অনুযায়ী কলেজে রওনা দিলাম। বাড়িতলা লাগাতে গিয়ে দেখি দীপা আমাকে থামিয়ে বলল, ছোট সাহেব, আমার স্ট্রবেরি খেতে খুব ইচ্ছে করছে। আপনি কি আমার জন্য আনবেন? আমি হেসে সম্মতি জানালাম। ফেরার সময় নিয়ে আসব বলে বেরিয়ে গেলাম। বাবার কথা শুনে দীপা পাল্টা জবাব দিল, মালিক, আমিও ভাবিনি যে আপনি এতটা দূর যাবেন। দীপা আরও বলল, আপনি তো আমার ছোট মেয়ের প্রতি খেয়াল রেখেছিলেন। তার পাশে বসে তাকে খাবারের লোভ দেখিয়ে তার কাছে থাকার চেষ্টা করেছিলেন। কয়েকদিন ধরে আমার মেয়ে অস্বস্তিতে ছিল। ডাক্তার দেখানোর পর জানা গেল তার শরীরে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়েছে। আপনার মতো একজন প্রাপ্তবয়স্কের আচরণের জন্য আমার মেয়ের কোমল মনের উপর গভীর প্রভাব পড়েছে। যখন জানতে পারি তার এই অবস্থার জন্য কে দায়ী, তখন থেকেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু আজ যখন আপনার নিজের সন্তানের সমস্যায় পড়ল, তখন আপনি আমাকে দোষী করতে চাইলেন। দীপা যখন এ কথাগুলো বলল, আমি চমকে উঠলাম। তারই গল্প আমাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিল। ভাবছিলাম কিভাবে সে এত দূর যেমন মিথ্যে কথা বলতে পারল। বাবা মাও তার কথাগুলো বিশ্বাস করতে পারলেন না এবং তাকে ধিক্কার জানিয়ে সেখান থেকে চলে যেতে বললেন। তখন দীপা জানাল, আপনার ছেলেটি আমার সঙ্গে অসৎ আচরণের চেষ্টা করেছে। এর প্রমাণ হিসেবে আমার কাছে একটি ভিডিও ক্লিপ আছে। আগে থেকেই আমার ফোনটি ভিডিও রেকর্ডিং এ সেট করা ছিল। ভিডিওটি বাবা মার সামনে দেখিয়ে দীপা বলল, এখন আমি আপনার ছেলেকে শাস্তি দিতে চাই। তাকে কারাগারে পাঠিয়ে দেব, যাতে আপনারা বুঝতে পারেন কত বড় ভুল করেছেন। এই পরিস্থিতি দেখে বাবা স্তব্ধ হয়ে গেলেন। দীপার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বললেন, দীপা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো। কিন্তু আমার ছেলেকে এই পরিস্থিতিতে জড়িও না। সে আমাদের সবকিছু। সে না থাকলে আমাদের বাঁচার কোনো মানেই থাকবে না। তোমাকে অর্থ দেওয়ার জন্য আমি প্রস্তুত। কাল থেকেই তুমি আর এখানে কাজ করতে আসবে না। এই টাকাটা নিয়ে সবকিছু ভুলে এখান থেকে চলে যাও। কিন্তু দীপা অর্থ নয়, ন্যায় বিচার চাইছিল। এখন নিজের দোষ স্বীকার করলেন। মা রেগে গিয়ে বাবাকে একটি চড় মারলেন তিনি। দীপার পাশে দাঁড়িয়ে বললেন, তোমার মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে, আমি তার বিচার চাই। আমি সত্যের পক্ষে থাকব, যাই হোক না কেন। দীপা মায়ের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল এবং আমার কাছেও ক্ষমা চেয়ে বলল, ছোট সাহেব, আপনি আমার কাছে সন্তানের মতো। আমি আমার মেয়ের জন্য এই কাজটি করতে চেয়েছিলাম। আমার কখনো আপনার প্রতি কোনো খারাপ দৃষ্টিভঙ্গি ছিল না। যখন সন্তানের কথা আসে তখন মায়েরা কঠিন হতে বাধ্য হয়। তার কথাগুলো শুনে আমিও তাকে ক্ষমা করে দিলাম। বুঝতে পারলাম সে সত্যিই তার মেয়ের জন্য লড়াই করছিল এবং কোনো ভুল করেনি। আমরা সবাই একে অপরকে বুঝে পরিস্থিতি সমাধান করলাম এবং নতুনভাবে একে অপরের পাশে থাকার সংকল্প করলাম। গল্পের বার্তা, এই গল্পটি দীপা নামে গৃহকর্মী এবং তার ছোট সাহেবের মধ্যে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত আবেগ ও জটিলতার মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে। গল্পটি আমাদের শেখায়, প্রতিটি সম্পর্কে নিজস্ব সীমা রয়েছে। একজন কর্মচারী ও তার নিয়োগকর্তার সম্পর্কের একটি সম্মানের সীমা মেনে চলা উচিত। দীপা এবং ছোট সাহেবের মধ্যে আকস্মিকভাবে কিছু অনুভূতির উদয় হয়, তবে এই ধরনের অনুভূতির বিকাশ সম্পর্কে মর্যাদার জন্য হুমকি হতে পারে। আমাদের মানসিক দুর্বলতা থাকলেও সেটিকে সঠিকভাবে পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল সম্পর্কের মর্যাদা ও সীমা রক্ষা করা কতটা অপরিহার্য। না হলে কেবল সম্পর্কই ক্ষতিগ্রস্ত হয় না, বরং মানসিক ও আবেগীয় সমস্যাও তৈরি হয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।